আমি আগে থাকতেই জানতাম ইন্ডিয়ান এম্বাসির লোকেরা কোনো রকমেরই সাহায্য করতে পারবে না, এরা কোনো কাজের নয়। তুমি চিন্তা করো না মিনা, আমি কিছু একটা ব্যবস্থা করছি। কয়েকজন মিনিস্টারের সঙ্গে আমার ভালো পরিচয় রয়েছে। আন্টি, আমি যে কোনো অবস্থায় জার্মানি যেতে চাই আর বিক্রমকে ফিরিয়ে আনতে চাই। অপরদিকে বিক্রম জার্মানির জেলে বসে আফসোস করতে থাকে। মোনালিসার উপর বিশ্বাস করে আমি অনেক বড় ভুল করেছি। এই মেয়েটার জন্য আমি নিজের বাবা মা ভাই সবার সঙ্গে ঝগড়া করে নিলাম, কিন্তু এই মেয়েটা আমার সঙ্গে ধোঁকা করলো। বিক্রম জেলে বসে এসব কথা ভাবছিল। অপরদিকে মোনালিসা তার বাড়িতে এক ছেলের সঙ্গে গল্প করছিল। মোনালিসা ডার্লিং, এবার তুমি অনেক বেশি লাভ করেছো। হ্যাঁ বেবি, আমি অনেকদিন থেকেই পাগলের পেছনে পড়েছিলাম। বিক্রম ভাবছে পুলিশ তাকে অ্যারেস্ট করার জন্য এসেছিল, কিন্তু সে জানে না আমি নিজেই পুলিশকে ফোন করে ডেকেছিলাম। আরে ভিক্টর, তুমি জানো সেই বিক্রম আমার সঙ্গে বিয়ের প্ল্যানও করছিল। অপরদিকে ইন্ডিয়াতে মিনার জার্মানি যাওয়া ঠিক হয়ে গেলে সবাই তাকে এয়ারপোর্টে ছাড়তে আসে। মিনা, সেখানে নিজের ভালো করে খেয়াল রাখবে। সেখানে যা কিছু হবে সবকিছু আমাদেরকে জানিও। কোনো প্রবলেম হলে আমি দেখে নেব। কিছু সময় পর মিনা প্লেনে চড়ে জার্মানি পৌঁছে যায়। জার্মানিতে গিয়ে মিনা একটি হোটেলে ওঠে। ম্যাডাম, আপনাকে দেখে এই দেশের মানুষ মনে হচ্ছে না। সরি ম্যাডাম, আমরা আপনাকে রুম দিতে পারবো না। ঠিক আছে, নো প্রবলেম, থ্যাংক ইউ। এরপর মিনা সেখান থেকে অনেক দূরে গিয়ে বেশি টাকা দিয়ে একটি হোটেল রুম বুক করে। সেদিন হোটেলে কাটানোর পর পরের দিন সকালে মিনা জার্মানির থানায় পৌঁছায়। মিনা সেখানে গিয়ে পুলিশকে বিক্রমের ব্যাপারে জানায়। সরি ম্যাডাম, আমাদের এখানে সেরকম কোনো নিয়ম নেই, আমরা আপনাকে দেখা করতে দিতে পারবো না। বিক্রম আমার হাজবেন্ড, আপনি বুঝতে পারছেন না কেন? আমি তার সঙ্গে দেখা করতে এসেছি। পুলিশ বারণ করে দেওয়ায় মিনা অনেক রিকোয়েস্ট করতে থাকে। মিনার অনেক জোর করায় পুলিশ 5 মিনিটের জন্য দেখা করার পারমিশন দিয়ে দেয়। এরপর পুলিশ মিনাকে অনেক দূরের একটি জেলে নিয়ে যায়। অপরদিকে বিক্রম যখন জেলের মধ্যে বসেছিল এমন সময় পুলিশ তার কাছে আসে। একজন তোমার সঙ্গে দেখা করতে এসেছে। নিশ্চয়ই মোনালিসা এসেছে, হয়তো সে নিজের ভুল বুঝতে পেরেছে। এবার আমি জেল থেকে ছাড়া পেয়ে যাব। আই লাভ ইউ মোনালিসা। ভিজিটিং রুমে চলো, সেখানে আমরা তাকে বসিয়ে রেখেছি। এরপর বিক্রম ভিজিটিং রুমে আসে। বিক্রম সেখানে গিয়ে দেখে মিনা তার সঙ্গে দেখা করতে এসেছে। মিনা, তুমি এখানে কিভাবে এলে? তুমি কিভাবে জানলে যে আমাকে অ্যারেস্ট করা হয়েছে? তুমি বাড়িতে ফোন করা বন্ধ করে দিয়েছিলে। তোমার জন্য সবাই অনেক বেশি চিন্তা করছিল। তারপর একদিন আমরা জানতে পারলাম যে এই দেশে অন্য দেশের লোকেদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। তখন আমাদের সন্দেহ হয়েছে। ওসব ঠিক আছে, কিন্তু তুমি এখানে পৌঁছালে কিভাবে? ইচ্ছে থাকলে সবকিছু সম্ভব বিক্রম, ওসব কথা বাদ দাও। তুমি চিন্তা করো না, আমি যে কোনো ভাবে তোমাকে জেল থেকে বার করব। হ্যাঁ মিনা, যাই হোক করে আমাকে এখান থেকে বার করো। তুমি একটু সাহস রাখো বিক্রম, সবকিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা মিনা, আমি তোমাকে একজন ইন্ডিয়ান লয়ারের নাম বলছি, সে এখানেই থাকে। তুমি এখনই তার সঙ্গে গিয়ে দেখা করো, হয়তো সে আমাদের হেল্প করবে। এরপর মিনা সেই উকিলের কাছে গিয়ে অনেক রিকোয়েস্ট করে এবং আদালতে বিক্রমের জামিনের জন্য অ্যাপিল করে। 2 দিন পর বিক্রমকে আদালতে পেশ করা হয়। উকিলের কাছে সমস্ত কথা শোনার পর জাজ বলে, ঠিক আছে, তোমরা বিক্রমকে জামিনে ছাড়িয়ে নিতে পারো। তার জন্য তোমাদেরকে 33,000 ইউরো পেনাল্টি দিতে হবে। 33,000 ইউরো? তার মানে 30 লাখ টাকা? বিক্রমকে ছাড়ানোর জন্য 30 লাখ টাকা দিতে হবে। এটা জানার পর মিনা দুঃখী হয়ে হোটেল রুমে ফিরে আসে। সে বিছানায় বসে চিন্তা করছিল। আমি জানি আমার শ্বশুর শাশুড়ির কাছে এত টাকা নেই। তারা যা টাকা রেখেছিল সব দিয়ে আমার বিয়ের শপিং করে নিয়েছে। তাহলে আমি কি রতনের কাছ থেকে টাকা চাইবো? না না, সে আমার জন্য অনেক কিছু সহ্য করেছে। তার সঙ্গে এঙ্গেজমেন্ট বন্ধ করে আমি এখানে চলে এসেছি, তাতেও সে আমার সাপোর্টই করেছে। আমি তার কাছ থেকে আর কিছুই চাইতে পারবো না। মিনা বসে বসে এসব কথা চিন্তা করছিল। এমন সময় তার শাশুড়ি ফোন করে। কেমন আছো মিনা? বিক্রমের সঙ্গে দেখা হয়েছে? আমি ঠিক আছি মা। হ্যাঁ, বিক্রমের সঙ্গে আমার দেখা হয়েছিল, সেও ঠিক আছে, আপনি চিন্তা করবেন না। বৌমা, তুমি যেমন করে হোক আমার ছেলেকে তাড়াতাড়ি বাড়ি নিয়ে এসো। হ্যাঁ মা, আমি চেষ্টা করছি, খুব তাড়াতাড়ি তাকে ইন্ডিয়া নিয়ে যাব। আচ্ছা মা, কিছু টাকার ব্যবস্থা হতে পারে? হ্যাঁ মিনা, আমার কাছে 2-3 লাখ টাকা আছে, আমি তোমাকে পাঠিয়ে দিচ্ছি।
2-3 লাখ টাকা? এখন পাঠাতে হবে না বাবা, প্রয়োজন হলে আমি আপনাকে বলবো। মিনা এই বলে ফোন রেখে দেয়। 30 লাখ টাকা কিভাবে জোগাড় করব কিছুই তো বুঝে উঠতে পারছি না। মিনা সারা রাত জেগে টাকা জোগাড় করার কথা চিন্তা করতে থাকে। এভাবেই দেখতে দেখতে সকাল হয়ে যায়। হঠাৎ করে মিনা কোনো কথা চিন্তা করে একজনকে ফোন করে। হ্যালো, কে? হ্যালো কাকু, আমি মিনা বলছি। এত বছর পর তুই কেন ফোন করেছিস? এখন আমার কথা মনে পড়েছে। কাকু, বাবা বিয়ের সময় তোমাকে ফোন করেছিল, কিন্তু তুমি ফোন রিসিভ করনি। তারপর বাবা মারা যাওয়ার পর আমি তোমাকে অনেকবার ফোন করেছিলাম, কিন্তু তুমি তখনও ফোন কেটে দিয়েছিলে। গ্রামের লোকের কাছে শুনেছিলাম যে দাদা মারা গেছে। দাদা মারা যাওয়ার পর আমি তোর সঙ্গে কি কথা বলতাম। ওসব কথা ছাড়, বল তুই অন্য নাম্বার থেকে আমাকে ফোন করেছিস কেন? কাকু, আমার 30 লাখ টাকা খুব প্রয়োজন। 30 লাখ টাকা? এত টাকা আমি কোথায় পাবো? তোর কাকিমা জানতে পারলে আমাকে মেরে ফেলবে। এবার ফোন রাখ। কাকু প্লিজ আমার হেল্প করে দাও, আমি তোমার টাকা শোধ করে দেব। তুই কি করে টাকা শোধ করবি? তুই নিজেই অন্য কারোর ঘরে পড়ে আছিস। শুনেছি তোর স্বামীও তোকে ছেড়ে চলে গেছে। আমি সব কিছু জানি। কাকু, তুমি আমাদের গ্রামের জমিটা চাইছিলে তো? হ্যাঁ, এটা ভালো কথা বলেছিস। গ্রামের সমস্ত জমি আমার নামে করে দে, তাহলে আমি তোকে টাকা পাঠিয়ে দেব। কিন্তু আমি তোকে 20 লাখ টাকার বেশি দিতে পারবো না। কিন্তু কাকু, সেটা তো কোটি টাকার জমি, তুমি মাত্র 20 লাখ টাকা দেবে কেন? ঠিক আছে, আমি তোকে 30 লাখ টাকাই দেব। এবার আমার সময় নষ্ট করিস না। তোর টাকা প্রয়োজন হলে আমাকে বল, না হলে আমি ফোন রাখছি। হ্যাঁ কাকু, আমার টাকার প্রয়োজন। ঠিক আছে, আমি তোকে 30 লাখ টাকা পাঠিয়ে দেব। তারপর তুই সব জমি আমার নামে করে দিবি তো? ঠিক আছে, তোমার কথা মতো আমি সমস্ত জমি তোমার নামে করে দেব। মিনার কাকু খুব ভালো সুযোগ পেয়ে গিয়েছিল। এরপর মিনার কাকু আর দেরি না করে মিনাকে 30 লাখ টাকা পাঠিয়ে দেয় এবং তার সমস্ত জমি নেওয়ার জন্য পেপার তৈরি করতে শুরু করে দেয়। বাহ, খুব ভালো হলো। কোটি টাকা জমি মাত্র 30 লাখ টাকায় পেয়ে যাব। অপরদিকে 30 লাখ টাকা পেয়ে যাওয়ায় মিনা অনেক খুশি হয়ে যায়। 30 লাখ টাকা জোগাড় হয়ে গেছে, এবার আমি বিক্রমকে ছাড়িয়ে নিতে পারবো। এইদিকে মিনা বিক্রমকে জেল থেকে ছাড়ানোর ব্যবস্থা করতে থাকে। অপরদিকে বিক্রম জেলের মধ্যে থেকে মিনার ব্যাপারে ভাবতে থাকে। মিনা এত দূর থেকে আমার সঙ্গে দেখা করার জন্য চলে এলো, কিন্তু মোনালিসা এই দেশের নাগরিক হয়েও একবারও আমার কাছে এলো না। জেল থেকে ছাড়া পাওয়ার পর আমি নিজের জমানো টাকা নিয়ে দেশে ফিরে যাব। এতদিনে আমি 1 কোটি টাকার মতো জমিয়ে ফেলেছি। পরের দিন মিনা 30 লাখ টাকা দিয়ে বিক্রমকে জামিনে ছাড়িয়ে নেয়। মিনা চলো, এবার আমাদেরকে এক জায়গায় যেতে হবে। এখন অন্য কোথাও যাওয়া ঠিক হবে না বিক্রম, চলো আমরা হোটেলে ফিরে যাই। এই দেশে আমাকে কেমন ভাবে থাকতে হবে এবার তোমার কাছে শিখবো। চুপচাপ আমার সঙ্গে চলো। মোনালিসার সঙ্গে আমার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। মোনালিসা? সে কে? মোনালিসা আমার গার্লফ্রেন্ড। তুমি আমাকে নিয়ে সেখানে যাবে কেন? চুপ করো, বেশি কথা বলো না। মিনার ইচ্ছে না থাকা সত্ত্বেও সে বিক্রমের সঙ্গে তার গার্লফ্রেন্ড মোনালিসার বাড়িতে পৌঁছায়। তারা সেখানে গিয়ে দেখে মোনালিসা ভিক্টরের সঙ্গে বসে গল্প করছে। মোনালিসা, আমরা দুজন মিলে বিক্রমের জমানো সব টাকা তুলে নিলাম। যদি বিক্রম ফিরে আসে তাহলে কি হবে? তখন আমরা কি করব? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? বিক্রম কিভাবে ফিরে আসবে? তাকে বাঁচানোর জন্য কেউ এখানে আসবে না। বিক্রমের সব টাকা আমাদের হয়ে গেছে, তুমি বেশি চিন্তা করো না ডার্লিং। যদি সে ফিরে আসে তাহলে কি হবে? চলো আমরা এই বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যাই। যদি এরকমই হয় তাহলে আমি আগের বারের মতো আবারও পুলিশকে খবর দিয়ে দেব। পুলিশ আবার তাকে জেলে ভরে দেবে। বেচারা সারা জীবন জেলেই পড়ে থাকবে। বিক্রম এবং মিনা দূরে দাঁড়িয়ে মোনালিসার সমস্ত কথা শুনে ফেলে। এসব শোনার পর বিক্রম আর নিজেকে সামলাতে পারে না। মোনালিসা? আর বিক্রম, দারুণ সারপ্রাইজ দিয়েছো তোমার সঙ্গে এই মহিলাটিকে। তাছাড়া তুমি আমার ঘরে কি করতে এসেছো? আমি নিজের টাকা নেওয়ার জন্য এসেছি। তাই নাকি? তাহলে 1 মিনিট দাঁড়াও, আমি পুলিশকে ডাকছি। মোনালিসা বিক্রমকে এই বলে তার ফোনে পুলিশের নাম্বার ডায়াল করতে শুরু করে। বিক্রম, চলো এখান থেকে, না হলে তোমার জামিন ক্যান্সেল হয়ে যাবে। প্লিজ চলো এখান থেকে। এরপর মিনা জোর করে বিক্রমকে নিয়ে হোটেল রুমে ফিরে আসে। হোটেলে ফিরে বিক্রম তার মাকে ফোন করে। কেমন আছিস বাবা বিক্রম? আমি ভালো আছি মা, তাড়াতাড়ি এখান থেকে দেশে ফিরে যেতে চাই। আমরা সবাই তোদের অপেক্ষা করছি, তাড়াতাড়ি বাড়ি ফিরে আয়। মোনালিসার ধোঁকা বিক্রম সহ্য করতে পারে না।
মোনালিসা বিক্রমের কোটি টাকা আত্মসাৎ করে নিয়েছিল, তাই বিক্রম দুঃখী মনে চুপচাপ থাকতে শুরু করে। যা হওয়ার ছিল হয়ে গেছে বিক্রম, ওসব কথা নিয়ে আর চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। আমি তোমাকে জিজ্ঞাসা করেছি কিছু? তুমি নিজের কাজ করো। এটাই আমার কাজ। আমি তোমাকে এখান থেকে দেশে নিয়ে যাওয়ার জন্যই এসেছি, কিন্তু এখন মনে হচ্ছে এখানে এসে আমি ভুল করে ফেলেছি। ভালো করে যখন কথা বলতে পারো না, তাহলে কথা বলতে হবে না। পরের দিন মিনা বিক্রমকে নিয়ে আদালতে পৌঁছায় এবং তাদের উকিল বিক্রমের হয়ে নানা রকম প্রমাণ পেশ করে। সমস্ত প্রমাণ দেখার পর জাজ বিক্রমকে মুক্ত করে দেয়। বিক্রম, এবার তুমি সমস্ত রকম অ্যালিগেশন থেকে মুক্ত হয়ে গেছো। এবার তুমি নিজের দেশে ফিরতে পারো। আদালত তোমাকে মুক্তি দিল। আমাকে ক্ষমা করে দাও মিনা, আমি তোমার সঙ্গে ভালো ব্যবহার করিনি। ওসব কথা থাক, তুমি ভালোভাবে বাড়ি পৌঁছে গেলেই আমি খুশি। পরের দিন বিক্রম এবং মিনা নিজেদের দেশে ফিরে আসে। বিক্রম বাড়ি ফিরতে তার বাবা মা এবং ভাই অনেক বেশি খুশি হয়ে যায়। অপরদিকে রতনের বাড়িতে এসে অনেক দুঃখী ছিল। মা, তুমি কি বলতে চাও? আমি এটা বলতে চাই যে মিনা তার স্বামীকে ফিরিয়ে এনেছে, তার মানে সে তাকে ভালোবাসে, না হলে সে কোনোদিনও এত রিস্ক নিয়ে জার্মানি যেত না। আমি ওসব নিয়ে কিছু ভাবতে চাই না মা। রতন, আমি চাই না যে তুই কষ্ট পাস, তাই তোকে বলছি একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে নে। মিনার কথা ভুলে যা। হয়তো মিনাও এটাই ভাবছে যে কিভাবে তোকে বিয়ের জন্য বারণ করবে। মা, তুমি আমাকে কিছু সময়ের জন্য একা ছেড়ে দাও। রতনের কথা শুনে তার মা সেখান থেকে চলে যায়। আমি মিনার সঙ্গে দেখা করতে যাব না। আমি চাই না আমাকে সামনে দেখার পর তার কোনো রকম ডিসিশন নিতে অসুবিধা হোক। অপরদিকে বিক্রম বাড়ি ফিরে তার জামা কাপড় বার করার সময় তার ব্যাগের ভেতর থেকে একটি আংটি দেখতে পায়। আমি মোনালিসাকে প্রপোজ করার জন্য 40 লাখ টাকা দিয়ে ডায়মন্ড রিং কিনেছিলাম। যদি মোনালিসা এটা দেখে নিত, তাহলে এটাও নিজের কাছে রেখে দিত। এটা আমি মিনাকে দিয়ে তার কাছে ক্ষমা চেয়ে নেব। সে আমাকে অনেক ভালোবাসে, তাই সে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবে। এরপর বিক্রম হাতে রিং নিয়ে নিজের রুম থেকে বাইরে বেরিয়ে আসে। সেই সময় হলরুমে বিক্রমের বাবা মা এবং ভাই নিজেদের মধ্যে কথা বলছিল। আমরা মিনাকে জোর দেব না। মিনা যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। তুমি একদম ঠিক বলেছো বাবা, কিন্তু দাদা এখন ফিরে এসেছে। বিক্রম ফিরে এসেছে তো কি হয়েছে? মিনার খুশিটা আমাদের কাছে বেশি ইম্পর্টেন্ট। মিনা যাকে পছন্দ করবে আমরা তাতেই রাজি। আমরা তাকে কিছু বলবো না। বিক্রম দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কথা শুনছিল। এসব কি নিয়ে আলোচনা হচ্ছে? তাহলে কি মিনা এই বাড়ি ছেড়ে চলে যাবে, নাকি সে অন্য কাউকে বিয়ে করতে চলেছে? এদের কথা আমি বুঝতে পারছি না। বাবা রবি, মিনা তোর বন্ধু হয়, সে তোর কাছে কোনো কথাই লুকাবে না। তুই তার মনের কথাটা জানার চেষ্টা কর। ঠিক আছে মা, আমি জানার চেষ্টা করব। মিনা কোথায়? মিনার কাকা তার সঙ্গে দেখা করতে এসেছে। বলছিল অনেক ইম্পর্টেন্ট কাজ, তাই একাই দেখা করতে চায়। তাই আমি মিনার কাকুকে তার রুমে পাঠিয়ে দিয়েছি। ঠিক আছে, কিছু সময় অপেক্ষা কর। মিনার কাকা চলে গেলে তারপর যাস। তবে আমি যতটা জানি, মিনার কাকা তাপস অনেক খারাপ মানুষ। জানি না সে মিনার সঙ্গে কি কথা বলছে। দূরে দাঁড়িয়ে সকলের কথা শোনার পর বিক্রম কিছু ভাবতে শুরু করে। রবি মিনার সঙ্গে দেখা করে আমার ব্যাপারে কিছু কথা বলতে চাই। তার আগে আমি মিনার সঙ্গে দেখা করব। আমি তাকে বোঝানোর চেষ্টা করব যে আমি তাকে ভালোবাসতে শুরু করেছি। আমি বাকি জীবন তার সঙ্গে থাকতে চাই। অপরদিকে মিনার রুমে। জায়গা জমির সমস্ত পেপার এখানে রেখে দিলাম, এবার তাড়াতাড়ি সই করে দে। আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরে তোর কাকিমাকে সুখবর দিতে হবে যে তোদের সব জমি আমাদের হয়ে গেছে। মিনা তার কাকুর কথা অনুযায়ী পেপারে সই করতে শুরু করে, কিন্তু সই করতে করতে পেপার দেখে সে অবাক হয়ে যায়। কাকু, আমাদের তো কথা হয়েছিল শুধু জমিগুলো তোমার নামে করা হবে, কিন্তু তুমি আমাদের বাড়িটাও পেপারে জুড়ে দিয়েছো। আমি জানি তুমি বিপদের সময় আমার সাহায্য করেছো, কিন্তু এই বাড়িটা আমি তোমাকে দিতে পারবো না। এটা আমার বাবা অনেক কষ্ট করে বানিয়েছিল। তুই তো বলেছিলি আমি যেমন বলবো তুই তেমন করবি। এখন আমার সঙ্গে চিটিং করার চেষ্টা করছিস। কাকু, তুমি ভালো করেই জানো বাবা কত কষ্ট করে বাড়িটা বানিয়েছিল। আমি নিজের চোখে বাবাকে কষ্ট করতে দেখেছি। তাছাড়া আমি 2 কোটি টাকার সম্পত্তি তোমাকে 30 লাখ টাকার বিনিময়ে দিয়ে দিচ্ছি। তার উপর তুমি আমাদের বাড়িটাও চাইছো কেন? তুই কিন্তু নিজের কথা রাখছিস না মিনা। সেদিন অনেক কান্নাকাটি করে টাকা চেয়েছিলি। আমি 5 মিনিটের মধ্যে তোকে 30 লাখ টাকা পাঠিয়েছিলাম। আমি সব খবর পেয়েছি। ওই টাকা নিয়ে তুই নিজের স্বামীকে জেল থেকে মুক্ত করেছিস। বিপদের সময় আমার থেকে টাকা পেয়ে সব কথা ভুলে গেলি। তুমি ঠিক বলছো কাকু যে আমি নিজের স্বামীকে ছাড়ানোর জন্যই তোমার কাছ থেকে 30 লাখ টাকা নিয়েছিলাম, কিন্তু আমি তোমাকে নিজের বাড়ি দখল করতে দেব না। মিনা তার কাকুর সঙ্গে তর্ক করছিল।
অপরদিকে জানালার বাইরে থেকে বিক্রম তাদের সমস্ত কথা শুনে নেয়। বাড়ি যখন আমার নামে করবি না, তাহলে দেখ আমি কি করি। আমি তোর নামে পুলিশ কমপ্লেন করব। টাকা নেওয়ার সময় অনেক রিকোয়েস্ট করেছিলি, এবার চালাকি করছিস। কাকু প্লিজ, তুমি বোঝার চেষ্টা করো। এরপর মিনার কাকু রেগে গিয়ে সব পেপারগুলো তুলে নেয় এবং রুমের বাইরে বেরিয়ে পড়ে। আচ্ছা, তাহলে তুই এই ধোকাবাজ মিনার বেকার স্বামী? তোর মতো ছেলেদের জেলেই থাকা দরকার। মিনার কাকা যখন হলরুমে পৌঁছায় তখন বিক্রমের বাবা তাকে বলে, আরে তাপস, এত রেগে আছো কেন? বসো, একটু চা খাবে। আরে তুমি কে যে আমি তোমার সঙ্গে চা খাবো? না খাওয়ার হলে খেও না, তবে এটা বলো, মিনার সঙ্গে তুমি কি কথা বলছিলে? তোমাকে তো আমি মিনার বিয়েতে বা তার বাবার অন্তিম সংস্কারের জায়গায় দেখিনি। আজ হঠাৎ মিনার কথা মনে পড়ে গেল কেন? তুমি কিছু সময় অপেক্ষা করো, সবকিছু জানতে পেরে যাবে। আমি পুলিশ ডাকতে যাচ্ছি। তাপস এই বলে সেখান থেকে চলে যায়। কিছু সময় পর মিনার শ্বশুর শাশুড়ি তাকে হলরুমে ডাকে। মিনা, এত বছর পর তোমার কাকু এখানে কি করতে এসেছিল? তাছাড়া সে পুলিশ ডাকতে গেল কেন? আপনারা চিন্তা করবেন না মা, কাকা অনেক বড় চোর, সে সহজে পুলিশের কাছে যাবে না। মিনা, তবুও তো আমাদের চিন্তা হচ্ছে। তোমাদের মধ্যে কি কথা হয়েছে আমাদেরকে বলো। সেরকম কোনো কথা নয় মা, আপনারা চিন্তা করবেন না, আমি নিজের রুমে যাচ্ছি। মিনা এই বলে নিজের রুমে চলে যায়। মিনার চলে যাওয়ার পর বিক্রম বাইরে থেকে ঘরে আসে। আরে বিক্রম, তুই কোথায় গিয়েছিলি? একটা ইম্পর্টেন্ট কাজ ছিল, তাই বাইরে গিয়েছিলাম। আসলে মিনার কাকার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। আচ্ছা, ওসব কথা ছাড়ো। এরপর বিক্রম নিজের রুমে গিয়ে মিনার কথা ভাবতে শুরু করে। মিনা আমার জন্য নিজের কতগুলো সম্পত্তি কম দামে বিক্রি করতে রাজি হয়ে গেল। কাউকে কিছু না বলে মিনা একা কত কিছু সহ্য করেছে। আর দেরি করা ঠিক হবে না, আমি তাড়াতাড়ি মিনাকে আমার ভালোবাসার কথা জানাবো। পরের দিন সকালে মিনা যখন বাড়ির বাগানে বসেছিল, এমন সময় বিক্রম তার কাছে আসে। বিক্রম মিনাকে তার মনের কথা জানায়। হঠাৎ করে তোমার কি হয়ে গেল বিক্রম? আমার মতো ছোট শহরের মেয়ে হঠাৎ করে তোমার ভালো লাগতে শুরু করলো কেন? এরকম করে বলো না মিনা, আমি সত্যি সত্যি তোমাকে ভালোবাসতে শুরু করেছি। আমাকে ক্ষমা করে দাও। আমি কোনোদিনও তোমাকে দোষী মনে করিনি, তাই ক্ষমা করার কোনো প্রশ্নই আসে না। তুমি নিজের জায়গায় ঠিক ছিলে। আসলে আমি তোমার কাছ থেকে অনেক বেশি আশা করে ফেলেছিলাম। এবার পুরানো কথাগুলো ভুলে যাও মিনা, আমরা নতুন ভাবে নিজেদের জীবন শুরু করব। তুমি জানো এই 2 বছরে আমার সঙ্গে কি কি হয়েছে? আমি কত কান্নাকাটি করেছি। আমার বাবাও মারা গেছে, আমি একা হয়ে গিয়েছিলাম বিক্রম। তখন তুমি একবারও আমাকে ফোন করার চেষ্টা করনি। তুমি নিজের ওই বিদেশি গার্লফ্রেন্ডকে ইন্ডিয়াতে আনার জন্য আমাকে এই বাড়ি থেকে বারবার তাড়ানোর চেষ্টা করেছিলে। তাছাড়া তুমি বারবার আমার ক্যারেক্টারের উপরেও সন্দেহ করেছিলে। আমাকে ক্ষমা করে দাও মিনা, আই এম ভেরি সরি। সরি বললে সবকিছু ঠিক হয়ে যায় না বিক্রম। বিক্রম এবং মিনা কথাই বলছিল, এমন সময় রতন সেখানে আসে। মিনা, আরে রতন, তুই এখনো এখানে আসা যাওয়া বন্ধ করিসনি? বিক্রম দা, আমি মিনার সঙ্গে কথা বলতে এসেছি। মিনা নিজেই আমাকে ফোন করে ডেকেছে। মিনা তোর সঙ্গে কোনো রকম কথা বলবে না, তুই এখান থেকে চলে যা। মিনা আমার ওয়াইফ, আমরা হাজবেন্ড ওয়াইফ নিজেদের মধ্যে কথা বলছি, এখানে তোর কোনো প্রয়োজন নেই। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি। রতন, যেও না, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। রতনের সঙ্গে তুমি কি কথা বলতে চাও মিনা? খুব তাড়াতাড়ি আমাদের দুজনের বিয়ে হতে চলেছে। আর একটা কথা, যদি রতন আর তার মা আমাকে সাহায্য না করতো, তোমাকে ফিরিয়ে আনা কখনোই সম্ভব হতো না। তার মানে তুমি রতনকে বিয়ে করতে চাও? হ্যাঁ বিক্রম, আমি আর রতন একে অপরকে অনেক ভালোবাসি। আমি তোমার অনেক অপেক্ষা করেছি, কিন্তু তুমি বারবার আমার অপমান করেছো। যখন আমি একা হয়ে গিয়েছিলাম, তখন রতন সবসময় আমার খেয়াল রাখার চেষ্টা করত। রতন আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে। আমার সমস্ত রকম বিপদে রতন আমার পাশে ছিল। তুমি কখনোই ছিলে না বিক্রম, তুমি কখনো ছিলে না। তুমি বিবাহিত হয়েও রতনের সঙ্গে প্রেম করলে? এটা তুমি কেন ভুলে যাচ্ছ বিক্রম? মোনালিসার সঙ্গে যখন তুমি প্রেম করছিলে, তখন তুমিও তো বিবাহিত ছিলে। সেই সমস্ত কথাগুলো ভুলে গেলে? বিক্রম, যখন তোমার সঙ্গে আমার বিয়ে ঠিক হয়, তখন মনে মনে আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছিলাম। কিন্তু রতনের সঙ্গে দেখা হওয়ার পরেই আমি বুঝতে পেরেছি যে আসল ভালোবাসা কাকে বলে। মিনার কথা শোনার পর বিক্রম নিজের ভুল বুঝতে পারে। বিক্রম নিজেও চাইতো যে মিনা তার বাকি জীবন সুখে কাটাক, তাই সে মিনাকে আটকায় না। কয়েকদিন পর সকলের উপস্থিতিতে মিনা এবং রতনের বিয়ে হয়ে যায়। দুই পরিবারের সকলে অনেক খুশি ছিল, শুধু বিক্রম সেখানে ছিল না। সকলে ভেবেছিল হয়তো বিক্রম বিয়েতে আসবে না,
কিন্তু কিছু সময় পর বিক্রম হাসি মুখে মিনা এবং রতনের কাছে আসে। তোমাদের দুজনকে কংগ্রাচুলেশনস, সারা জীবন সুখে থেকো। থ্যাংক ইউ বিক্রম। কিছু সময় পর মিনা এবং রতনের বিয়ের কাজ শেষ হয়ে যায় এবং মিনা রতনের বাড়িতে চলে যায়। এভাবেই কয়েকদিন কেটে যায়। একদিন মিনা যখন রতনের সঙ্গে বসেছিল, এমন সময় বিক্রম হাতে একটি ফাইল নিয়ে তাদের বাড়িতে আসে। মিনা, তুমি আমার জন্য যা করেছো আমি সেগুলো কোনোদিন ভুলবো না। আমি তোমার জন্য সামান্য উপহার নিয়ে এসেছি, এটা নিয়ে নাও। কিরকম গিফট? এরপর মিনা বিক্রমের হাত থেকে ফাইল নিয়ে দেখে সেগুলো তাদের বাড়ি এবং জমির দলিল। বিক্রম মিনার কাকাকে তার টাকা ফিরিয়ে দিয়ে জমির পেপার নিয়ে এসেছিল। তুমি কি করে জানলে যে আমি জমি বিক্রি করে দিয়েছিলাম? আমি সব জেনে গিয়েছিলাম মিনা, যে আমাকে জেল থেকে সারানোর জন্য তুমি নিজের সবকিছু হারিয়ে ফেলেছিলে। আমি তোমার হারিয়ে যাওয়া জিনিসগুলো ফিরিয়ে দিলাম। নিজের লাইফে হ্যাপি থেকো। বিক্রম এই বলে সেখান থেকে চলে যায়। এরপর বিক্রম ইন্ডিয়াতে একটি কোম্পানি জয়েন করে নেয় এবং মন দিয়ে কাজ করতে শুরু করে। অপরদিকে মিনা রতনের সঙ্গে সুখে জীবন কাটাতে শুরু করে। এরপর মিনার জীবনে আর কোনো রকমেরই দুঃখ থাকে না। বন্ধুরা, আমাদের গল্পের সিরিজ এখানেই শেষ করা হলো। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর পরবর্তী পর্ব দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না।